আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি বাংলাভিউ রাতের সংবাদের সাথে আছি আমি চৌধুরী নাদিরা। প্রথমেই শিরোনাম। রায়হান হত্যাকাণ্ডের সাথে জড়িত কেউই ছাড় পাবে না। বিদেশে পালিয়ে গেলেও এসআই আকবরকে ফিরিয়ে আনা হবে। রায়হানের পরিবারের সাথে দেখা করার পর গণমাধ্যমকে পররাষ্ট্রমন্ত্রী। রায়হান হত্যা মামলায় বন্দরবাজার ফাঁড়ির সাময়িক বরখাস্ত হওয়া পুলিশ কনস্টেবল টিটু চন্দ্র দাসকে গ্রেফতার করেছে পিবিআই। 5 দিনের রিমান্ড মঞ্জুর। মৌলভীবাজার জেলা পরিষদ উপনির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মিসবাউর রহমান বিজয়ী। দেশে করোনায় আরো 18 জনের প্রাণহানি। গেল 24 ঘন্টায় নতুন 1400, একই সময়ে সুস্থ হলেন 1.5 সহস্রাধিক। সিলেট বিভাগে আশাব্যঞ্জক হারে কমছে করোনায় মৃতের সংখ্যা। গেল 5 দিনে মারা যাননি কেউ। পুলিশ হেফাজতে রায়হানের মৃত্যুর প্রতিবাদে জেলা ও মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের মানববন্ধন। পুলিশ গাড়িতে হামলার চেষ্টা। সিলেট জেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি আজিজ আহমদ সেলিমের কবর জিয়ারত করেছেন পররাষ্ট্রমন্ত্রী। প্রেস ক্লাবে মিলাদ ও দোয়া মাহফিল। নির্বাচনে বাফুফের সদস্য পুনর্নির্বাচিত হওয়ায় সিলেট জেলা ক্রীড়া সংস্থা সাধারণ সম্পাদক মাহিউদ্দিন সেলিমকে ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির সংবর্ধনা। বাহরাইনে সড়ক দুর্ঘটনায় 4 বাংলাদেশের মৃত্যু, গুরুতর আহত 2 ভাই। শেখ রাসেলের জন্মবার্ষিকী উপলক্ষে মক্কা আওয়ামী লীগ ফাউন্ডেশনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। সিলেটে পুলিশ ফাঁড়িতে নির্যাতনে মারা যাওয়া যুবক রায়হান আহমদ হত্যাকাণ্ডের সাথে জড়িত কেউই ছাড় পাবে না। পালিয়ে যাওয়া এসআই আকবর হোসেন ভূঁইয়াকে গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন। মঙ্গলবার বেলা 1:30টার দিকে নগরীর নেহারিপাড়াস্থ নিহত রায়হান আহমেদের পরিবারকে সান্ত্বনা দিতে গিয়ে গণমাধ্যমকে এমন মন্তব্য করেন তিনি। সিলেটের শিশু রাজন হত্যা মামলার প্রধান আসামি কামরুল সৌদি আরবে পালিয়ে গিয়েও নিজেকে রক্ষা করতে পারেননি। উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, সাময়িক বরখাস্ত হওয়া এসআই আকবর হোসেন যেখানেই পালিয়ে যাক না কেন সেও বাঁচতে পারবে না। বিদেশ পালিয়ে গেলেও তাকে ফিরিয়ে আনা হবে, তাকে বিচারের মুখোমুখি হতেই হবে। সিলেটে অপকর্ম করে কেউ বাঁচতে পারেনি, অপরাধীদের শাস্তি পেতেই হবে। এমসি কলেজে গণধর্ষণ ঘটনায় যারা জড়িত ছিল তারাও পালিয়ে রক্ষা পায়নি, গ্রেফতার হতে হয়েছে। মন্ত্রী বলেন, রায়হান হত্যাকাণ্ডের পর তিনি স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপি এর সাথে কথা বলেছেন, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছেন। দেশের যেখানেই খুন ও ধর্ষণের মতো ঘটনা ঘটছে সেখানেই অপরাধীরা গ্রেফতার হচ্ছে। প্রধানমন্ত্রীর নির্দেশে অপরাধীদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেওয়া হবে। আকবর পালিয়ে যেতে পুলিশের কেউ সাহায্য করেছে কিনা এই বিষয়টি খতিয়ে দেখতে কমিটি গঠন করা হয়েছে জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, রায়হান হত্যাকাণ্ড নিয়ে যাতে কেউ ঘোলা পানিতে মাছ শিকার করতে না পারে এ ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে। পুলিশ তাদের কাজ চালিয়ে যাচ্ছে। এই করোনা পরিস্থিতিতে এই ঘটনাকে কেন্দ্র করে হরতাল অবরোধের মতো কর্মসূচি মোটেই কাম্য নয়। রায়হান হত্যার বিচার নিয়ে কারো কোনো সন্দেহ থাকা উচিত নয়। অপরাধীরা অবশ্যই আইনের আওতায় আসবে। এর আগে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন ও তার সহধর্মিণী সেলিনা মোমেন রায়হানের মা ও আত্মীয় স্বজনের সাথে দেখা করেন। এ সময় তাদেরকে সান্ত্বনা দেন ও রায়হান হত্যাকাণ্ডের সাথে জড়িতদের বিচারের ব্যাপারে আশ্বস্ত করেন। এ সময় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন তার মোমেন ফাউন্ডেশনের পক্ষ থেকে রায়হানের 2 মাসের শিশুর জন্য 2 লাখ টাকা অনুদান প্রদান করেন। রায়হানের পরিবারের সাথে সাক্ষাৎকালে পররাষ্ট্রমন্ত্রীর সাথে ছিলেন আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাউদ্দিন সিরাজ, মহানগর আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, আওয়ামী লীগ নেতা অধ্যক্ষ সুজাত আলী রফিক, জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট নিজামুদ্দিন। দেশের সব তো আর ফেরেশতা না। আপনি কি ফেরেশতা? আপনার সাথের লোকরা কি ফেরেশতা? আমাদের দেশে ভালো মন্দ সব মিলে আছে। পুলিশ ফোর্সেও ভালো মন্দ আছে। একটা দুইটা কুলাঙ্গার থাকলে তার জন্য লজ্জা, এটা তাদেরও লজ্জা। এখন রায়হান এই যে কি পুলিশ কি আকবর পুলিশের জন্য একটা লজ্জার বিষয়। দুনিয়ার সব জায়গায় দুষ্ট লোক আছে বলে আইন কানুন আছে। আমি শুধু ওইটুকু বলতে পারি, তাকে বিচারের সম্মুখীন করা হবে এবং সব প্রসেস মেনটেন করা হবে। তাদের কারো উপর যাতে কোনো অন্যায় না হয় সেইটাও মেনটেন করা। পালায় চলে গেছে, ওখান থেকে এনে তার শাস্তি এই যদি বাইরে যায়, আমার বিশ্বাস বাইরে যায় নাই। এখন যদি কারণ সাথে সাথে অ্যালার্ট করে দেওয়া হয়েছে, যদি যায় আমরা তাকে ফিরিয়ে আনবো। সিলেট মহানগর পুলিশের আওতাধীন বন্দরবাজার ফাঁড়িতে নির্যাতনের যুবক রায়হান আহমদ হত্যা মামলায় পুলিশ কনস্টেবল টিটু চন্দ্র দাসকে গ্রেফতার করেছে পিবিআই। মঙ্গলবার দুপুরে পুলিশ লাইন থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে আদালতে হাজির করা হলে বিচারক তার 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন।
টিটু চন্দ্র দাস বন্দরবাজার ফাঁড়িতে কর্মরত ছিলেন। রায়হান হত্যাকাণ্ডের পর তাকে সাময়িক বরখাস্ত করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছিল। ঘটনার 10 দিন অতিবাহিত হলেও এখনও পলাতক রয়েছে মূল অভিযুক্ত ফাঁড়ির ইনচার্জ সাময়িক বরখাস্ত হওয়া এসআই আকবর হোসেন। মঙ্গলবার দুপুরে পুলিশ লাইন থেকে সাময়িক বরখাস্তকৃত কনস্টেবল টিটু দাস চন্দ্রকে গ্রেফতার করে পিবিআই। বেলা 2টার দিকে তাকে সিলেট অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে 7 দিনের রিমান্ডের আবেদন করে জানান তদন্তকারী কর্মকর্তা পিবিআই এর পরিদর্শক মাহিদুল ইসলাম। শুনানি শেষে বিচারক জিয়াদুর রহমান 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন বলে জানিয়েছেন পিবিআই সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ খালেদুজ্জামান। গেল 11 অক্টোবর সকাল 6:40 গুরুতর আহত অবস্থায় সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নগরীর নেহারিপাড়ার মৃত রফিকুল ইসলামের ছেলে রায়হান আহমদকে ভর্তি করেন বন্দরবাজার ফাঁড়ির এএসআই আশিকে এলাহি। চিকিৎসাধীন অবস্থায় 7:50 রায়হান হাসপাতালে মারা যায়। প্রথমে পুলিশের পক্ষ থেকে দাবি করা হয় নগরীর কাষ্ঠঘরে ছিনতাইকালে গণপিটুনিতে রায়হান মারা গেছে, কিন্তু পরবর্তীতে তার পরিবারের পক্ষ থেকে 10,000 টাকার জন্য ফাঁড়িতে নির্যাতনে হত্যার অভিযোগ তোলা হলে পুলিশের পক্ষ থেকে 4 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। নিহত রায়হানের স্ত্রী তান্নি বাদী হয়ে হত্যা ও হেফাজতে মৃত্যু নিবারণ আইনে মামলা দায়ের করেন। এরপরই বন্দরবাজার ফাঁড়ি ইনচার্জ এসআই আকবর হোসেন, কনস্টেবল হারুনুর রশিদ, কনস্টেবল টিটু চন্দ্র দাস ও কনস্টেবল তৌহিদ মিয়াকে সাময়িক বরখাস্ত করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়। এছাড়া এএসআই আশিক এলাহি, এএসআই কুতুব আলী ও কনস্টেবল সজীব হোসেনকে ফাঁড়ি থেকে প্রত্যাহার করা হয়। 12 অক্টোবর দুপুর থেকে লাপাত্তা হয়ে যায় এসআই আকবর হোসেন। গেল 10 দিনেও তার কোনো খোঁজ পায়নি পুলিশ ও পিবিআই। গতকাল দিনভর আকবর গ্রেফতারের গুঞ্জন ছড়িয়ে পড়লেও পিবিআই সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ খালেদুজ্জামান জানান এ ব্যাপারে তাদের কাছে কোনো তথ্য নেই। মৌলভীবাজার জেলা পরিষদ উপনির্বাচনে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল 9টা থেকে জেলার প্রতিটি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়। নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মিসবাউর রহমান নির্বাচিত হন। জেলা পরিষদ নির্বাচনে 15টি কেন্দ্রে 944 জন ভোটারের মধ্যে 935 জন ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মিসবাউর রহমান 732টি ভোট পেয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী এম.এ. রহিম পেয়েছেন 202টি ভোট। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে প্রতিটি ভোট কেন্দ্রে পুলিশ ও আনসার সদস্যরা নিয়োজিত ছিলেন। দেশে গেল 24 ঘন্টায় আরও 18 জনের প্রাণ কেড়ে নিয়েছে করোনা ভাইরাস। তাদের মধ্যে পুরুষ 14 জন এবং নারী 4 জন। এ নিয়ে ভাইরাসটিতে মোট মারা গেলেন 5,699 জন, আর নতুন আক্রান্ত শনাক্ত হয়েছেন 1,380 জন। ফলে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো 3,91,586 জনে। এছাড়া গেল 24 ঘন্টায় সুস্থ হয়েছেন আরও 1,542 জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়ালো 3,07,741 জনে। মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডক্টর নাসিমা সুলতানের স্বাক্ষরিত করোনা বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে মৃত ও নতুন শনাক্তকারী রোগীর সংখ্যা জানানোর পাশাপাশি বলা হয় করোনা ভাইরাস শনাক্তে গত 24 ঘন্টায় 110টি পরীক্ষাগারে 13,860টি নমুনা সংগ্রহ এবং 13,611টি নমুনা পরীক্ষা করা হয়। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে 21,92,325টি। বিজ্ঞপ্তিতে বলা হয় গত 24 ঘন্টায় নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার 10.14% এবং এ পর্যন্ত নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার 17.86%। রোগী শনাক্তের তুলনায় সুস্থতার হার 78.44% এবং মৃত্যুর হার 1.46%। সিলেট বিভাগে দিন দিন আশাব্যঞ্জক হারে কমছে করোনায় মৃতের সংখ্যা। গেল 5 দিনে এ বিভাগে করোনা আক্রান্ত হয়ে কেউ মারা যাননি। তবে গেল 24 ঘন্টায় অর্ধশতাধিক ব্যক্তির শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে, আর আক্রান্তের তুলনায় সুস্থ হয়েছেন প্রায় অর্ধেক। সোমবার রাতে উসমানী মেডিকেল কলেজ ও শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ল্যাবে নমুনা পরীক্ষায় 52 জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। গেল এক সপ্তাহের মধ্যে সোমবার রাতে সর্বোচ্চ সংখ্যক করোনা পজিটিভ শনাক্ত হলেন। নতুন আক্রান্ত 52 জন সহ সিলেট বিভাগে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 13,266 জন। এর মধ্যে সিলেট জেলার 7,325 জন, সুনামগঞ্জে 2,382, হবিগঞ্জে 1,793 এবং মৌলভীবাজার জেলায় 1,766 জন। অপরদিকে গেল 24 ঘন্টায় বিভাগে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন 27 জন, আর সব মিলিয়ে সুস্থ হওয়া রোগীর সংখ্যা দাঁড়ালো 11,667 জন। এর মধ্যে সিলেট জেলার 6,221 জন, সুনামগঞ্জের 2,303 জন, হবিগঞ্জের 1,507 জন এবং মৌলভীবাজার জেলার 1,636 জন। সিলেট বিভাগে করোনায় গেল 24 ঘন্টায় কেউ মারা যাননি, ফলে মৃতের সংখ্যা আগের মতো 225 আছে। এর মধ্যে সিলেট জেলায় মারা গেছেন 163, সুনামগঞ্জে 25, হবিগঞ্জে 16 এবং মৌলভীবাজার জেলায় 21 জন। পুলিশের হেফাজতে রায়হান হত্যার প্রতিবাদে সিলেট জেলা ও মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল 11টায় কোর্ট পয়েন্টে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন চলাকালে কোর্ট পয়েন্ট অতিক্রমকালে পুলিশের একটি গাড়িতে হামলার চেষ্টা করা হয়।
জেলা ও ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি শেখ মোহাম্মদ মখন মিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল আহাদ ও মহানগর শাখার সাধারণ সম্পাদক নাজমুল হকের পরিচালনায় মানববন্ধনের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন লুৎফুর রহমান লিলু। মানববন্ধনে অবিলম্বে রায়হান হত্যাকারীদের বরখাস্তকৃত এসআই আকবর ও তার সহযোগীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবিতে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, সাবেক সাধারণ সম্পাদক আসাদউদ্দিন আহমদ। মানববন্ধনের বক্তারা বলেন, রায়হান হত্যার ঘটনায় আমাদের হৃদয়ে আঘাত করেছে। এই হত্যাকাণ্ডের মতো নিকৃষ্ট ঘটনার পুনরাবৃত্তি যাতে আর না ঘটে সেদিকে প্রশাসনের দৃষ্টি রাখতে হবে। মানববন্ধনে আরো বক্তব্য রাখেন মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন, জেলা ব্যবসায়ী পরিষদের সহসভাপতি আতিকুর রহমান আতিক, মুফতি নেহাল উদ্দিন, কাউন্সিলর মোখলেসুর রহমান কামরান, শওকত মিয়া, ব্যবসায়ী নেতা আব্দুল মল্লিক মুন্না, আলেখ মিয়া, শাহ আহমদ রব, সুহেল আহমদ সাহেল, আব্দুল কাইয়ুম মকুল সহ আরো অনেকে। মানববন্ধন চলাকালে কোচ পয়েন্ট এলাকা অতিক্রম করছিল পুলিশের একটি গাড়ি। এ সময় মানববন্ধন থেকে কতিপয় লোক গাড়িতে হামলা করার চেষ্টা করেন। সিলেট জেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি খ্যাতিমান সাংবাদিক আজিজ আহমদ সেলিমের কবর জিয়ারত করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে আব্দুল মোমেন। এছাড়া জেলা প্রেস ক্লাবের 3 দিনের শোক কর্মসূচির অংশ হিসেবে দ্বিতীয় দিন মঙ্গলবার ক্লাব কার্যালয়ের মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচির শেষ দিন বুধবার বাদ জোহর নগরীর রায়নগরের মারজাকুল কোরআন মাদ্রাসা ও এতিমখানায় খাবার বিতরণ ও দোয়ার আয়োজন করা হয়েছে। মঙ্গলবার বেলা 2টার দিকে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাহির দরগাহে আজিজ আহমদ সেলিমের কবর জিয়ারতে যান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে আব্দুল মোমেন। তিনি কবর জিয়ারত ও রুহের মাগফিরাত কামনা করেন। এ সময় তার সাথে ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার গোলাম কিবরিয়া, জেলা প্রশাসক এম কাজী ইমদাদুল ইসলাম, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুকুদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, সাবেক সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী সহ সাংবাদিক নেতৃবৃন্দ। এদিকে জেলা প্রেস ক্লাব ঘোষিত 3 দিনের কর্মসূচির দ্বিতীয় দিন মঙ্গলবার বাদ জোহর ক্লাব কার্যালয়ে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়। দোয়া পরিচালনা করেন মৌলানা নুরুল ইসলাম। মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সিলেট জেলা প্রেস ক্লাব সভাপতি তাপস দাস পুরকায়স্থ, প্রতিষ্ঠাকালীন সভাপতি আল আজাদ, সাবেক আহ্বায়ক সালাম মশরুর, প্রেস ক্লাব ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক রেজওয়ান আহমদ, সিলেট জেলা প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি মনিরুজ্জামান মনি, সাধারণ সম্পাদক শাহ দিদার আলম নোবেল, সাবেক সহসভাপতি মঈনুদ্দিন, সিলেট অনলাইন প্রেস ক্লাবের সভাপতি মুহিত চৌধুরী সহ প্রেস ক্লাবের সদস্যরা। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাচনে সদস্য পদে পুনরায় বিপুল ভোটে বিজয়ী হওয়া সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও সিলেট ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি মাহিউদ্দিন আহমদ সেলিমকে সংবর্ধনা দেওয়া হয়েছে। সোমবার সন্ধ্যায় সিলেট জেলা ক্রীড়া সংস্থার হল রুমে জেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির পক্ষ থেকে এই সংবর্ধনা দেওয়া হয়। সমিতির সভাপতি রুবেল আহমদ নান্নুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাকারিয়া চৌধুরী শিপ্লুর সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা ক্লাব সমিতির সাধারণ সম্পাদক মিলাদ আহমদ, সিলেট ইউনাইটেড ক্লাবের সাধারণ সম্পাদক মাসুক আহমদ, ওয়েস্ট হাম ফুটবল একাডেমির অ্যাডভাইজার জাকির খান, সিলেট জনতা ক্লাবের সহসভাপতি লয়েস আহমদ। বাহরাইনে সড়ক দুর্ঘটনায় 4 বাংলাদেশি মারা গেছেন, আহত হয়েছেন আরও 2 জন। সোমবার স্থানীয় সময় বেলা 2:30টায় দেশটির হামেলা নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে 3 জনের পরিচয় পাওয়া গিয়েছে। তারা হলেন কুমিল্লা সদরের মোহাম্মদ এলাহি, বরিশালের ঝালকাঠির রমজান ও টাঙ্গাইলের মধুপুরের চান মিয়া। অপরজনের পরিচয় এখনও জানা যায়নি। বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সিলর শেখ মোহাম্মদ তৌহিদুল ইসলাম জানান, গুরুতর আহত অবস্থায় কুমিল্লার 2 সহোদর শহীদুল ইসলাম ও এনায়েতকে স্থানীয় বিডিএফ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মরদেহ স্থানীয় সালমানিয়া মেডিকেল কমপ্লেক্সে রাখা হয়েছে। প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, হতাহত 6 জনের মধ্যে 5 জনই একই কোম্পানিতে কাজ করতেন। তারা বাহরাইনের রাজধানী মানামায় বাস করতেন। ঘটনার দিন কাজ থেকে ফেরার সময় প্রাইভেট কারের চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার রং সাইডে চলে গেলে পিছন থেকে আরেকটি গাড়ি সজোরে ধাক্কা দেয়, ফলে গাড়ি দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলে 4 জনের মৃত্যু হয় এবং 2 সহোদর গুরুতর আহত হন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের 57তম জন্মদিন উপলক্ষে সৌদি আরবের মক্কায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মক্কা আওয়ামী ফাউন্ডেশনের উদ্যোগে এ সভা ও দোয়া মাহফিল আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি বেলাল পটোয়ারির সভাপতিত্বে ও তাজুল ইসলামের পরিচালনায় মক্কার স্থানীয় একটি হোটেলে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক কাসেদুর রহমান, শফিকুর রহমান, শমশের আলম, আব্দুল হক, ইঞ্জিনিয়ার শাহ আলম, আমির হোসেন প্রমুখ। বক্তারা বলেন, শেখ রাসেল হত্যাকারীদের বাঙালি জাতি কখনো ক্ষমা করবে না। সভা শেষে শেখ রাসেল সহ বঙ্গবন্ধুর সপরিবারের জন্য দোয়া ও মোনাজাত করা হয়। এতক্ষণ দেখছিলেন বাংলাভিউ রাতের সংবাদ। পরবর্তীতে প্রচারিত হবে সিলেটের আঞ্চলিক ভাষায় সংবাদ। দেখার আমন্ত্রণ রইল। সাথে থাকার জন্য ধন্যবাদ।